স্বাগত দীপ্ত সংবাদের সঙ্গে আছে আমি আনোয়ার হোসেন। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। আয়নাঘর নামে পরিচিত বন্দিশালা পরিদর্শন প্রধান উপদেষ্টার, শুনলেন ভুক্তভোগীদের অভিজ্ঞতা। শনিবার জিম্মিরা মুক্তি না পেলে গাজায় হামলার হুমকি ইসরায়েলের, ট্রাম্পের চাপ উপেক্ষা জর্ডানের। চ্যাম্পিয়ন্স লিগের প্লে অফের প্রথম লেগে ম্যান সিটিকে হারালো রিয়াল মাদ্রিদ, প্রথমবার ইতিহাদ জয়। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। আয়নাঘর নামে পরিচিত গোপন বন্দিশালা ও টর্চার সেল বা নির্যাতন কেন্দ্র পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, বুধবার রাজধানীর আগারগাঁও, কচুক্ষেত ও উত্তরা এলাকায় থাকা এসব নির্যাতন কেন্দ্র পরিদর্শন করেন প্রধান উপদেষ্টা। এ সময় তার সঙ্গে ছিলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল, গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, উপদেষ্টা মাহফুজ আলম এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ, সজীব ভুইয়া। গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সদস্য ও সাংবাদিকেরাও এ সময় উপস্থিত ছিলেন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস গোপন বন্দিশালার বিভিন্ন কক্ষ ঘুরে দেখেন। এই গত সরকার এই আইএমএ জাহেলিয়াতকে প্রতিষ্ঠিত করে গেছে সর্বক্ষেত্রে। এটা তার একটা নমুনা। অবনতি চূড়ান্ত রূপ দেখলাম সর্বক্ষেত্রে, এটা তার একটা প্রতিচ্ছবি। কাজে গুম কমিশন যেটা আমাদের সামনে নিয়ে আসলো, সেটা হলো যে কি পরিমাণে একটা দেশকে সর্বদিকে ধ্বংস করা যায়, এমনকি মানুষের একেবারে সামান্যতম যে মানবিক অধিকার সেটুকু থেকে বঞ্চিত করে রেখে দেওয়া হয়েছে। ক্ষমতায় টিকে থাকতে অভ্যুত্থানের সময় ছাত্র জনতার উপর বল প্রয়োগের নির্দেশনা দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সঙ্গে ছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালও। নির্দেশনা পেয়ে আন্দোলন ঠেকাতে অতিরিক্ত বল প্রয়োগে উঠে পড়ে লাগে নিরাপত্তা বাহিনীগুলো। জাতিসংঘের তথ্যানুসন্ধান দলের প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। জুলাই আগস্টে বাংলাদেশে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের প্রমাণও পেয়েছে দলটি। বিচার বহির্ভূত হত্যা, নির্বিচারে মরণাস্ত্র দিয়ে গুলি চালানো, গ্রেপ্তার, আটক, নির্যাতন, চিকিৎসা পেতে বাধা দেওয়ার মতো গুরুতর মানবাধিকার লঙ্ঘন করে আওয়ামী লীগ ও আইন শৃঙ্খলা বাহিনীগুলো। এসব কারণে আন্দোলনের সময় সংঘটিত মানবাধিকার লঙ্ঘনকে মানবতা বিরোধী অপরাধ বলছে জাতিসংঘ। তদন্ত শেষ হওয়ার আগে ট্রাইব্যুনালের মামলার রায় নিয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুলের বক্তব্যে অসন্তোষ প্রকাশ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার। বুধবার একটি মামলার শুনানির সময় বিচারপতি বলেন, ট্রাইব্যুনালের বিচার হবে স্বাধীন ও নিরপেক্ষভাবে। ট্রাইব্যুনালের রায় ঘোষণার বিষয়ে কেউ আগাম মন্তব্য করলে ব্যবস্থা নেবে ট্রাইব্যুনাল। এর আগে এনটিএমসির সাবেক মহাপরিচালক জিয়াউল আহসানকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। শুনানির পর গুমের মামলায় এনটিএমসির সাবেক মহাপরিচালক জিয়াউল আহসানের পরবর্তী তদন্ত প্রতিবেদন 20 এপ্রিল দাখিলের নির্দেশ দেন বিচারপতি। আওয়ামী লীগের শাসনামলে গুমের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ ও সাবেক প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা তারেক সিদ্দিকী সহ 12 জনের বিরুদ্ধে গত 6 জানুয়ারি গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল ট্রাইব্যুনাল। পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় চাকরিচ্যুতদের পুনর্বহাল সহ 8 দফা দাবি জানিয়েছে ভুক্তভোগীরা। দাবি আদায়ে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করেন ক্ষতিগ্রস্তরা। 8 দফা দাবির মধ্যে ভুক্তভোগীদের ক্ষতিপূরণ দেয়া ও বিডিআর বিদ্রোহের ঘটনার দায়ের করা মামলায় এখনও আটক নিরপরাধ বিডিআর সদস্যদের মুক্তির দাবি জানানো হয়েছে। ভুক্তভোগীরা বলছেন, বিডিআর বিদ্রোহের ঘটনায় দায়ের করা মামলায় সঠিক বিচার হয়নি। নতুন করে তদন্ত ও বিচারের দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত বিডিআর সদস্যদের স্বজনরা। দুপুর পর্যন্ত সরকারের পক্ষ থেকে সাড়া না পেয়ে সচিবালয়ের দিকে রওনা হন আন্দোলনকারীরা। হাইকোর্ট মোড়ে পুলিশ বাধা দিলে খাদ্য ভবনের সামনে অবস্থান নেন তারা। মুন্সিগঞ্জে নিখোঁজ স্কুল ছাত্র
রোমান শেখের সন্ধান দাবিতে সিরাজদি খান থানা ও সহকারী পুলিশ সুপারের কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের গাড়িসহ 4টি গাড়ি ভাঙচুর করে নিখোঁজের স্বজন ও এলাকাবাসী। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, নিখোঁজ স্কুল শিক্ষার্থী রোমানের সন্ধানের দাবিতে বেলা 11টার দিকে সিরাজদি খান বাজার এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ করে এলাকাবাসী। মানববন্ধন শেষে থানা ঘেরাও করে হামলা করে থানার বিভিন্ন কক্ষে সরঞ্জাম ও সহকারী পুলিশ সুপারের জানালার গ্লাস ভাঙচুর করে। এ সময় মাঠে থাকা পুলিশের গাড়িসহ 4টি গাড়ি ভাঙচুর করে বিক্ষোভকারীরা। পরে 3 দিনের আলটিমেটাম দিয়ে থানা প্রাঙ্গণ থেকে চলে যায় বিক্ষোভকারীরা। আগামী 7 দিনের মধ্যে নতুন ঘর নির্মাণ এবং দোষীদের গ্রেফতার করা না হলে বিপ্লবী সরকারের ডাক দেওয়া হবে বলে জানিয়েছেন পটুয়াখালীর আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফি। বুধবার দুপুর 12টায় পটুয়াখালীর কলাপাড়া উপজেলার রজপাড়া গ্রামে আগুনে পোড়া ঘরের সামনে সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। কাফি বলেন, মঙ্গলবার রাতে 1:30টার দিকে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার রজপাড়া গ্রামে কাফির বাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা। এ সময় তার বাবা মা সহ পরিবারের 6 সদস্য ঘরের ভিতরে ছিলেন, তবে তারা অক্ষত অবস্থায় ঘর থেকে বের হতে পেরেছেন। খবর পেয়ে কলাপাড়া ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে প্রায় 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কারা এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়েছে সেটি নিশ্চিত করতে পারেনি প্রশাসন। আমি অন্তর্বর্তীকালীন সরকারকে কাটছাঁটভাবে বলতে চাই, 7 দিন টাইমের ভিতরে যারা জড়িত তাদেরকে শনাক্ত করে বিচারের আওতায় এনে 7 দিনের ভিতরে আমার এই পোড়া ঘর লাকড়ি সব সরাইয়া পূর্ণ ঘর স্টার্ট করতে হবে। 7 দিন টাইম। 7 দিনের ভিতরে যদি না করা হয়, আমি 7 দিনের মাথায় রাজপথে আমি একা দাঁড়াবো। আমাকে এই রাজপথে দাঁড়ানোর জন্য টিএসসিতে যেতে হবে না, আমাকে প্রেস ক্লাবে যেতে হবে না, আমাকে সচিবালয়ের সামনে যেতে হবে না। আমি পোড়া ঘরের সামনে আমার রাজপথ এখানে দাঁড়াবো। এখানে দাঁড়ানোর জন্য টিএসসি পর্যন্ত জ্যাম লেগে যাবে। মুন্সিগঞ্জের টঙ্গীবাড়িতে যাত্রীবাহী বাসে আগুনে হেলপার সাহাবির মিয়া দগ্ধ হয়ে মারা গেছেন। এই ঘটনায় গুরুতর দগ্ধ হয়েছেন আরও একজন। গতরাত 2:30টার দিকে টঙ্গীবাড়ি উপজেলার বালিগাঁও ব্রিজের উপরে পার্কিং করে রাখা গাংচিল পরিবহনের একটি বাসে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে লোহজং ও টঙ্গীবাড়ি ফায়ার সার্ভিসের 2টি ইউনিট প্রায় 1.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় পুড়ে যাওয়া বাসের ভেতরে তল্লাশি চালিয়ে ঘুমিয়ে থাকা বাসের হেলপারের মরদেহ উদ্ধার করা হয়। নিহত বাসের হেলপার সাহাবির মিয়ার বাড়ি লোহজং উপজেলায়। ময়মনসিংহে অপারেশন ডেভিল হান্টের অভিযানে 22 জনকে আটক করেছে পুলিশ। গত 24 ঘন্টায় মহানগর ও জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বুধবার সকালে পুলিশ সুপার কাজী আখতারুল আলম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। গ্রেপ্তারকৃত সকল আওয়ামী লীগের সহযোগী সংগঠনের রাজনীতির সাথে সম্পৃক্ত এবং বিভিন্ন রাজনৈতিক মামলার আসামি। আটককৃতদের বিভিন্ন মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হবে বলে জানিয়েছেন তিনি। অপারেশন ডেভিল হান্টে গাজীপুর মহানগর পুলিশের অভিযানে গ্রেপ্তার হয়েছে আরও 40 জন। এছাড়া গাজীপুর জেলায় গ্রেপ্তার হয়েছে আরও 8 জন। পরীক্ষামূলক যাত্রা শেষে যমুনা রেল সেতুতে নিয়মিত যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয়েছে। সকাল 11:30টার দিকে রাজশাহী থেকে ছেড়ে আসা সিল্ক সিটি এক্সপ্রেস ট্রেনটি প্রথম নবনির্মিত যমুনা রেল সেতু অতিক্রম করে। এরই সাথে বঙ্গবন্ধু সেতুতে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। প্রকল্প পরিচালক আল ফাত্তা মোহাম্মদ মাসুদুর রহমান গণমাধ্যমকে জানিয়েছেন, 4.8 কিলোমিটার দীর্ঘ যমুনা রেল সেতুতে 2টি লাইন থাকলেও প্রথমে একটি লাইন দিয়ে উভয় দিকে ট্রেন চলাচল করবে। আগামী 18 ফেব্রুয়ারি আনুষ্ঠানিক উদ্বোধনের পর 2 লাইনে ট্রেন চলাচল করবে। যমুনা রেল সেতু নির্মাণ প্রকল্পে ব্যয় হয়েছে 16,780 কোটি 96 লাখ টাকা। কুড়িগ্রাম সীমান্তে পতাকা বৈঠকের পর নোম্যান্স ল্যান্ড থেকে সিসি ক্যামেরা খুলে নিয়েছে বিএসএফ। কুড়িগ্রামের দক্ষিণ বাঁশজানি সীমান্ত গ্রামে দুদেশের সীমান্ত রেখা ঘেঁষে ভারতের নোম্যান্স ল্যান্ডে গাছের উপরে লাগানো সিসি ক্যামেরাটি খুলে নেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে ভোরঙ্গামারী উপজেলার দক্ষিণ বাঁশজানি গ্রামে বাংলাদেশের নোম্যান্স ল্যান্ডে অবস্থিত আলমগীর হোসেনের বাড়ির আঙিনায় সকাল 11টা থেকে দুপুর 12:30 পর্যন্ত 1.5 ঘন্টা স্থায়ী পতাকা বৈঠকে এই সম্মতি জানায় বিএসএফ। বৈঠকে বিজিবির পক্ষে কুড়িগ্রামস্থ 22 বিজিবি
ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহমুদুল হাসান এবং বিএসএফ এর পক্ষে 162 বিএসএফ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট অনিল কুমার মনুস নেতৃত্ব দেন। এর আগে রোববার রাতে বিএসএফ অতি সংগোপনে আন্তর্জাতিক সীমানা পিলার 978-এর 9S সাব পিলারের পাশে ভারতের নোম্যান্স ল্যান্ডে গাছের ওপর সিসি ক্যামেরাটি লাগায়। এই ঘটনাকে কেন্দ্র করে সোমবার দিনভর বিজিবি এবং বিএসএফ এর ক্যাম্প এবং কোম্পানি কমান্ডার পর্যায়ে কয়েক দফা তাৎক্ষণিক পতাকা বৈঠক হলেও সুরাহা না হওয়ায় মঙ্গলবার ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়। আন্তর্জাতিক প্রসঙ্গ। জিম্মিদের মুক্তি না দিলে গাজায় ফের যুদ্ধ শুরু হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মঙ্গলবার ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা বৈঠকের পর নেতানিয়াহু এক বিবৃতিতে একথা বলেন। তিনি জানান, হামাস শনিবার দুপুরের মধ্যে জিম্মিদের ফিরিয়ে না দিলে গাজায় যুদ্ধবিরতি বাতিল করা হবে। এদিকে গাজা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে নিতে জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহকে চাপ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, কিন্তু বাদশাহ আবদুল্লাহ তা দৃঢ়ভাবে উপেক্ষা করেছেন। চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাচ্ছে বাংলাদেশ। বুধবার আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে একথা জানান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। আমরা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে যাচ্ছি। এই ধরনের টুর্নামেন্টে অবশ্যই চ্যালেঞ্জ তো থাকবে, বাড়তি প্রেশারও থাকবে প্রত্যেকটা টিমের জন্য। সো আমার মনে হয় যে আমি স্পেশালি পাকিস্তানে আশা করছি যে 300+ স্কোরিং হবে। শেষ করব দীপ্ত সংবাদ, তার আগে জানিয়ে দেবো আরও একবার সংবাদ শিরোনাম। আয়নাঘর নামে পরিচিত বন্দিশালা পরিদর্শন প্রধান উপদেষ্টার, শুনলেন ভুক্তভোগীদের অভিজ্ঞতা। শনিবার জিম্মিরা মুক্তি না পেলে গাজায় হামলার হুমকি ইসরায়েলের, ট্রাম্পের চাপ উপেক্ষা জর্ডানের। চ্যাম্পিয়ন্স লিগের প্লে অফের প্রথম লেগে ম্যান সিটিকে হারালো রিয়াল মাদ্রিদ, প্রথমবার ইতিহাদ জয়। দর্শক, এই ছিল এখনকার মতো আমাদের পরের আয়োজন। বেলা 4টায় দীপ্ত স্পোর্টস দেখার আমন্ত্রণ রইল। আর সর্বশেষ তথ্য বিনোদনের সব খবর জানতে আপনিও যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।